গল্প চেকমেট, লেখিকা সারিকা হোসেন। পর্ব নাম্বার 1। শুরু হচ্ছে চেকমেট। ঘড়ির কাঁটায় রাত 1:30। ঘন কালো মেঘলা আকাশ, থেকে থেকেই বিকট শব্দে শুকনো বাজ পড়ছে। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী ভারী তুফানের আগমন হতে পারে খুব শীঘ্রই। ইতিমধ্যে আকাশ জুড়ে কোনো যুদ্ধের দামামা বেজে গিয়েছে। ঝড়ের তীব্রতা আগে থেকেই অনুমান করে চট্টগ্রাম শহর জুড়ে কঠিন হুঁশিয়ারি জারি করা হয়েছে। টিভি, রেডিও, সমস্ত সংবাদ মাধ্যমে বারবার সতর্ক করা হয়েছে সন্ধ্যার পর ঘরের বাইরে না বের হতে। উপকূলীয় এলাকাতেও 9 নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, নিকটস্থ আশ্রয় কেন্দ্রে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে বারবার। এহেন ভয়ানক বৈরী আবহাওয়াতে শুনশান নিস্তব্ধ পিচ ঢালা রাস্তার বুক চিরে সাই সাই গতিতে এগিয়ে চলেছে সফেদ রঙা একখানা গাড়ি। যিনি গাড়ি চালাচ্ছেন তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। জানা অজানা ভয়ে মাথা বেয়ে দরদর করে ঘাম এসে জমা হলো চিবুকে। সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা কে জানে। এদিকে পিছন থেকে ধেয়ে আসছে একটি মালবাহী ট্রাক। বারবার সাইড দেওয়ার পরেও তার পিছেই ছুটেছে। ভদ্রলোক জানেন কেন এই ট্রাক তার পিছু নিয়েছে। পালানোর সকল পথ বুঝি আজ রুদ্ধ। গাড়ির ভেতরে ভদ্রলোকের সহধর্মিণী 2 হাতে পেট চেপে ধরে উচ্চস্বরে আর্তনাদ করে চলেছে। ভদ্রলোক বারবার ব্যাক সিটে নজর দিয়ে নিজের স্ত্রী আর 6 বছরের বাচ্চা মেয়েকে দেখে চলেছেন। ভাগ্য যেন আজ বড়ই নির্মম তার। ছোট মেয়েটা ঘুমের ঘরে বারবার ঢলে পড়ে যাচ্ছে তার মায়ের উপর। স্ত্রী আর কন্যার এহেন অবস্থায় সায়েম রিয়াজি ফুপিয়ে কেঁদে উঠলেন। এরপর সহসাই নিজেকে সামলে স্ত্রীকে ডেকে উঠলেন, আর একটু সহ্য করো রুনা, কাছেই হসপিটাল রয়েছে, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। রুনা জানে স্বামী তাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে। কাছে কুলে কোথাও কোনো হসপিটাল নেই। আর তারা যেই রাস্তা ধরে ছুটে চলেছে সেখানে হসপিটাল পাওয়া স্বপ্নের ব্যাপার। চোখের জল ছেড়ে দিয়ে পেটটা আর একটু শক্ত করে চেপে ধরে অনাগত সন্তানের উদ্দেশ্যে রুনা গুঙিয়ে উঠে বলল, তোকে বোধ হয় পৃথিবীর আলো দেখাতে পারলাম না, আমাকে তুই মাফ করে দিস। এরপর ঘুমে ঢলে পড়া মেয়েকে বুকে জড়িয়ে দাঁতে দাঁত চেপে লেবার পেইন সহ্য করার বৃথা চেষ্টা করল রুনা। গাড়ি ছুটতে ছুটতে কংক্রিটের রাস্তা ছেড়ে কাঁচা মাটির রাস্তায় নেমে এলো। সামনে বিশাল পাহাড়। রিয়াজি সাহেব বুঝলেন আর যাবার পথ নেই, তবুও হাল ছাড়লেন না। খুবই দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে ছুটলেন অন্য রাস্তায়। ট্রাকের ড্রাইভার ক্রুর হেসে সেও ছুটল গাড়ির পেছন পেছন। গাড়ির ঝাঁকুনি আর পেটের তীব্র ব্যথায় এবার জ্ঞান হারানোর উপক্রম হলো রুনার। ছোট্ট মেয়েটার তন্দ্রা বুঝি এবার ছুটে গেল। হর্নের বিকট শব্দ, গুড়ি গুড়ি বৃষ্টি, ভারী বাতাস আর বজ্রপাতের শব্দে ভয়ে কেঁদে উঠল মেয়েটি। মেয়েকে সামলানোর কোনো অবস্থাতেই রইলেন না রুনা। সায়েম রিয়াজি মেয়েকে ডেকে বলে উঠল, ভয় পেও না মা, আমরা অ্যাডভেঞ্চারে এসেছি। ছোট্ট বাচ্চা মেয়ে সেটাই মেনে নিজের কান্না থামালো। কিন্তু পাশেই তার মাকে কোকাতে দেখে কপাল কুঁচকে আধো বুলিতে শোধালো, ভাই কি তোমাকে আবারও লাথি দিচ্ছে মাম্মা? মেয়ের কথার প্রতি উত্তর করলেন না রুনা। ছোট মেয়েটা এবার জানালা দিয়ে বাইরে নজর দিল। চারপাশে নিকষ অন্ধকারে ছাওয়া, সবকিছু কেমন যেন ভৌতিক। অ্যাডভেঞ্চারে কোনো উচ্ছ্বাস কাজ করলো না তার, উল্টো ভয়ে সিটিয়ে গেল। বলল, পাপা ভয় করছে।
সায়েম রিয়াজি ভয়ার্ত চোখে লুকিং গ্লাসে একবার পেছনের গাড়িকে দেখে মেয়েকে উদ্দেশ্যে সান্ত্বনা বাণী বলতে নিলেন, কিন্তু তা আর বলা হলো না। কেউ কিছু বুঝে ওঠার আগেই মালবাহী ট্রাক এসে পিষে দিল গাড়িটিকে। অমন দৈত্যকার ট্রাকের কাছে ছোট্ট এই প্রাইভেট কার নিতান্তই পিঁপড়ের সমান। ট্রাকের ধাক্কায় উল্টে পড়ে গেল গাড়িটা। কয়েকবার উল্টে পাল্টে একটা বৃহৎ কড়ই গাছের সাথে আটকে রইল। রুনা আর কোনো আর্তনাদ করল না। হয়তো অনেক আগেই সে বিদায় নিয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে। ভাঙা কাচে সায়েম রিয়াজির চোখ মুখ কেটে বিভৎস রূপ ধারণ করেছে। কোথা থেকে যেন একটা ধারালো রড তার বুকের এফোর ওফোর করে দিল। কানে বিকট শব্দ হয়ে স্তব্ধ হলো আশেপাশের সবকিছু। বহু কষ্টে একবার পিছনে তাকালো সায়েম রিয়াজি। রুনার এক হাত তখনও তার মেয়েকে বুকে জড়িয়ে আছে। ছোট্ট মেয়েটা আর নড়ছে না। হয়তো সেও দুনিয়া থেকে চলে গিয়েছে। এত আঘাত কি ওই ছোট্ট বাচ্চা সইতে পারে? স্ত্রী আর মেয়ের করুণ হালে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল সায়েম রিয়াজির। হাত দিয়ে বুকে বিঁধে থাকা রড খুলে স্ত্রী আর সন্তানকে একবার শেষ স্পর্শ করে দেখতে চাইলেন, কিন্তু শরীর নিস্তেজ হয়ে এলো, শক্তিতে কোলালো না। ট্রাকের ড্রাইভার হেলে ধুলে হো হো শব্দ করে হাসতে হাসতে উল্টে থাকা গাড়ির কাছে এলো। এরপর হাঁটু ভাঁজ করে উকি দিল গাড়ির ভেতর। সবই কেল্লা ফতে। এবার হাততালি দিয়ে হেসে উঠল ড্রাইভার। তারপর রসিয়ে রসিয়ে বলে উঠল, কেমন অনুভব করছো ক্যাপ্টেন? বলেছিলাম বেশি বেরো না, শুনলে না। বেশি বাড়াবাড়ি করতে গিয়ে স্ত্রী সন্তান সহ বেঘরে প্রাণ হারালে। আফসোস, বড্ড আফসোস। কথাগুলো বলে গগন কাঁপিয়ে হেসে উঠল ড্রাইভার। আকাশের অবস্থা আরো খানিক বৈরী হলো। ড্রাইভার আর কাল বিলম্ব না করে ট্রাক হাঁকিয়ে ছুটে চলল কোথাও। এদিকে সায়েম রিয়াজি বহু কষ্টে ডাকলেন, রূপ। মেয়ের সাড়া পেল না। এরপর স্ত্রীর নাম ধরে ডাকলেন, রুনা। সেখান থেকে শব্দ এলো না। ধীরে ধীরে সবকিছু কেমন অন্ধকার হয়ে এলো। কানে শুধু ভারী বর্ষণ আর বাতাসের শো শো আওয়াজ এলো। কেমন কাল ঘুম এসে চেপে ধরল সায়েম রিয়াজিকে। প্রকৃতির নিষ্ঠুর রূপ দেখার জন্য ঘর ছেড়ে বেরিয়ে এসেছে এক কিশোর। দেখার জন্য বললে ভুল হবে। আসলে পরিমাপ করতে এসেছে কার নির্দয়তা বেশি, তার নাকি তুফানের। বয়স 17-র দোরগোড়ায়, শরীরে বয়ঃসন্ধির ছাপ স্পষ্ট, চেহারায় কোনো মাধুর্য নেই, কিন্তু বিশালাকার শরীরের গঠন জানান দিচ্ছে কোনো সুপুরুষই বটে। কিশোর বিশাল আকাশের পানে তাকিয়ে খালি পায়ে হেঁটে চলেছে পিচ ঢালা পথ ধরে। জীবন তাকে কোথা থেকে কোথাও এনেছে, কিচ্ছুটির হিসেব মিলছে না। এমনটা হবার কথা ছিল না। রাজপ্রাসাদ থেকে স্থান হয়েছে রাস্তায়। জীবন ছিল রাজপুত্রের মতো, ভাগ্যের নির্মম পরিহাসে জীবন হয়েছে রাস্তার নেড়ি কুত্তার মতো। কিন্তু এসব নিয়ে কোনো আফসোস নেই তার চোখে। চোখে মুখের কাঠিন্যতা আর গম্ভীর ভাবমূর্তি জানান দেয় কিশোর তার লক্ষ্যে অটল। কিন্তু এইটুকুন বয়সে কিসের লক্ষ্য তার? ঝড়ের মাত্রা আরও বাড়ল দুধাপ। ইতিমধ্যে গাছপালা ভেঙে রাস্তা অবরোধ হয়ে রয়েছে। নিকষ কালো আধার হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাতাসের তোড়ে টেকা মুশকিল। এই বুঝি উড়িয়ে অন্যত্র নিয়ে যায়। বজ্রপাতের কঠিন ঝলকে অদূরে নজর স্থির হলো কিশোরের। এক পা দুপা করে এগিয়ে এলো সেই স্থানে। অ্যাক্সিডেন্ট হয়েছে। এমন নির্মম ঘটনার চেহারার ভাবভঙ্গির কোনো পরিবর্তন হলো না তার। পকেটে থাকা টর্চ জেলে ভেতরটা দেখে নিল। ভেতরে একজন মহিলা, একটা বাচ্চা আর একজন ড্রাইভার। পোশাকে ড্রাইভার মনে হচ্ছে না, জাহাজের নাবিকের পোশাক তার গায়ে জড়ানো।
সাদা দামি পোশাক রক্তে লাল রং ধারণ করেছে। হয়তো তারা দম্পতি। নিজের মাধুর্যহীন কণ্ঠে ডাকল কিশোর, বেঁচে আছেন কেউ? কোনো উত্তর এলো না। কিশোর তাচ্ছিল্য হাসল। সব মানুষের কপালই তার মতো ফুটো, নইলে এমন বেঘরে কেউ প্রাণ হারায়। নিষ্ঠুরের মতো সেই স্থান ত্যাগ করতে নিল কিশোর। এমন সময় ছোট বাচ্চার কান্নার আওয়াজ এলো। পায়ের গতি স্লথ হলো কিশোরের। পিছনে ফিরে ভ্রুকুচকে সামনে এগিয়ে গাড়ির ভেতর টর্চের আলো ফেলল পুনরায়। ছোট্ট বাচ্চাটি তার মায়ের পিঠের নিচে চাপা পড়ে আছে। এক হাত বাড়িয়ে মেয়েটির বাহু চেপে ধরে জোরে টান দিল। অসাবধানে কাঁচ ভাঙার ধারালো অংশে তার বাহু কেটে বলি হলো, কিন্তু কিশোর আউচ শব্দ পর্যন্ত করল না। সন্তর্পণে গাড়ির ভেতর থেকে বের করে আনলো মেয়েটিকে। মেয়েটি চোখ মেলে তাকাতে পারছে না, পুরো শরীর কেটে ছিঁড়ে একাকার। গায়ের সুতি ফ্রক ছুঁয়ে ছুঁয়ে রক্তের ধারা বইছে। মেয়েটিকে কিছু জিজ্ঞাসা করবার আগেই গাড়ির ইঞ্জিন বক্সে নজর গেল তার। মুহূর্তেই শক্ত হাতে ছো মেরে মেয়েটিকে কোলে তুলে দৌড়ে একটা নির্দিষ্ট দূরত্বে এসে দাঁড়ালো। এরপর পিছন ফিরে কিছু দেখার আগেই বিকট শব্দে চারপাশ আলোকিত হলো। ব্লাস্ট হলো গাড়িখানা। মেয়েটি ভয়ে অল্প আর্তনাদ করে কিশোরের গলা খামচে ধরে বুকে মুখ গুজল। মেয়েটির এহেন কাণ্ডে বেশ মায়া হলো তার। এদিকে বৃষ্টিতে ভিজে হিমশীতল রূপ ধারণ করেছে মেয়েটি। কিশোর দুই হাতে শক্ত করে জড়িয়ে দ্রুত পদে ফিরে এলো নিজের ঘরে। নিজের ঘর বললে ভুল হবে, অন্যের আস্তানা এটা। সেখানে তার নিজের একটা ছোট্ট কক্ষ আছে, তাতেই এনে শুইয়ে দিল বাচ্চা মেয়েটিকে। এরপর ভেজা পোশাক পাল্টে নিজের একটা টি শার্ট পরিয়ে দিল। মেয়েটি অবচেতন। কিশোর তপ্ত শ্বাস ফেলে উঠে গেল। ফিরে এলো মিনিট 10 পর, হাতে অ্যান্টিসেপটিক আর ধোয়া ওঠা জল। ধীরে ধীরে সেই জলে সুতি নরম কাপড় ভিজিয়ে মেয়েটির হাত পা মুছে দিল। শরীরে বেশি চোট লাগেনি তার। মমতাময়ী মা বোধহয় নিজের সবটা নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আগলে নিয়েছে তাকে। শুধু কপালের কাছে একটা কাটা দাগ পাওয়া গেল। ভাগ্য ভালো, কোনো কাজ বিধেনি তার শরীরে। কিশোর ভালো করে হাত মুখ মুছিয়ে তুলোতে মেডিসিন লাগিয়ে কপালের ক্ষত পরিষ্কার করলো। এরপর একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিঃশব্দে উঠে গেল। ঘড়িতে সকাল 9:20। ঝড়ের পর সবকিছু নিস্তব্ধ নীরব। চারপাশের রয়ে রয়ে যাওয়া তাণ্ডব দেখে ঝড়ের হিংস্রতা অনুমান করা যাচ্ছে খুব সহজেই। ধীরে ধীরে বাড়ছে মানুষের কর্মব্যস্ততা, সেই সাথে সাফ করা হচ্ছে রাস্তাঘাট। গত রাতের ভয়ানক দুর্ঘটনা নিয়ে কোথাও কোনো খবর পাওয়া গেল না। হয়তো কেউ সেই খবর রাখেইনি। আড়মোড়া ভাঙতে ভাঙতে উঠে এলো কিশোর। 2 তলা বিশিষ্ট বিশাল বাড়িটির ড্রয়িং রুমে পায়ের উপর পা তুলে বসে আছেন মাঝবয়সী এক ব্যক্তি। নাম তার সোভান গং। চেহারায় কেমন যেন হিংস্রতা বিরাজ করে সব সময়। বাম চোখের নিচে লম্বালম্বি কালো রঙের কাটা দাগ গায়ে কাটা দেওয়ার অনুভূতি দেয়। বাঁকা বাঁকা লম্বা লম্বা গোফ তার আভিজাত্য বহন করে। পরনে সফেদ পাঞ্জাবি আর লুঙ্গি, সব মিলিয়ে তার মধ্যে শাসনকর্তার ভাব পরিলক্ষিত। 2 আঙুলে বাম পাশের গোফ মোড়াতে মোড়াতে গম্ভীর মোটা স্বরে ডাকলেন, সরফরাজ। ডাক শুনে এগিয়ে এলো কিশোর। মাথা নত করে উত্তর করল, বলুন দাদাজান। শুনেছি মেয়ে নিয়ে এসেছি সেখানে। মেয়ে নয় দাদাজান, ছোট্ট বাচ্চা। তাচ্ছিল্য হাসলেন সোভান। নিজের রাজকীয় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত গলায় বললেন, হায়েনার আতুর ঘর এটা। এখানে রাস্তার একটা বিড়ালও নিরাপদ নয়, সেখানে মেয়ে মানুষ দূর কি বাত। মাথা উঁচু করলো সরফরাজ, গলায় তেজ এনে বলল, এই বাচ্চা মেয়ে আমার আমানত দাদাজান। ওর দিকে চোখ তোলার আগে আমাকে অতিক্রম করতে হবে। কি করবি তুই? জ্যান্ত গেড়ে দেব। বয়স কত তোর? বয়সের চাইতে রক্তের তেজ বেশি দাদাজান। সোভান গং আর কথা বাড়ালেন না।
চূড়ান্ত সাহসিকতা দেখে রাস্তা থেকে তুলে এনে নিজের কাছে আশ্রয় দিয়েছিলেন এই ছেলেকে তিনি। তখন বয়স ছিল সবে 10। বাচ্চা থেকে ধীরে ধীরে পুরুষে রূপান্তর হচ্ছে এই ছেলে, কিন্তু গায়ে যেন রক্তের চাইতে কারেন্ট বেশি, ছুলেই 440 ভোল্টের ঝটকা লাগে। যেমনটা ভেবেছিলেন তার চাইতেও খতরনাক এই ছেলে। মনে মনে সোবহান নিজের বিশাল অধিপতি এই ছেলের হাতে তুলে দেওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু কি আছে ভবিষ্যতে? সোবহান শেখ আর সরফরাজের কথার মধ্যে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো মেয়েটি। সরফরাজ একবার নজর দিল তার পানে। মায়াবী একটা বাচ্চা, যে কারোর মনে আদর স্নেহ জাগবে মেয়েটাকে দেখে। সরফরাজের বিশাল জামা মেয়েটার পায়ের পাতা ছাড়িয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ভীত চোখে 2 হাতে টি শার্ট উঁচু করে ইতি উতি তাকাতে তাকাতে সরফরাজের সামনে এগিয়ে এলো ছোট্ট মেয়েটি। এরপর সরফরাজের কনিষ্ঠ আঙ্গুল টেনে ধরে বড় বড় চোখে সরফরাজের পানে তাকিয়ে মিহিস্বরে বলল, ক্ষুধা লেগেছে, খাবার দাও। মেয়েটির আবদারে হৃদয় শীতল হলো সরফরাজের। হাঁটু গেড়ে মেয়েটির সামনে বসে 2 কাঁধে হাত রেখে সরফরাজ নরম কণ্ঠে শুধালো, নাম কি তোমার? সরফরাজের অদ্ভুত সাদা আকাশি মিশেলের আইস ব্লু চোখের মনিতে তাকিয়ে ফাঁকা ঢোক গিলল মেয়েটি। এরপর অস্পষ্ট স্বরে বলল, রূপকথা।